হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ উইথ অতনু স্যার। আজকে আমরা তোমাদের একটা নতুন ক্লাস বা বলতে পারো একটা নতুন সিরিজ অফ ক্লাস নিয়ে এসেছি। এই সিরিজটা হচ্ছে তোমরা সবাই জানো যে স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা যারা এই পরীক্ষাটার জন্য এই পরীক্ষাটাকে একদম পাখির চোখ করে দেখছো বা যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছ খুব ডেডিকেটেডলি, তাদের জন্য আমরা একটা প্র্যাকটিস সেট বা একটা সিরিজ আমরা লঞ্চ করেছি। এই সিরিজটা প্রত্যেক বুধবার সন্ধ্যে 6টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে তুমি পেয়ে যাবে। এই সিরিজটাতে আমরা কি আলোচনা করব? আমরা এই সিরিজটাতে ইংলিশের কিছু কোয়েশ্চেন্স, মেনলি 30 কোয়েশ্চেন্স থাকবে এখানে। তো 30 করে কোয়েশ্চেন্স আমরা প্রত্যেক যে এই সিরিজটাতে প্রত্যেক ক্লাসে আমরা ডিসকাস করব এবং উইথ প্রপার অ্যানালিসিস। এরকম না শুধু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলে দেব, তার সাথে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে তোমরা এক্সামে সেগুলো হ্যান্ডেল করবে, কিভাবে এক্সাম ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পরীক্ষাতে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলো একদম দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা। তো দেখো, আজকের আমরা যে ক্লাসটা ক্লাস 1 যেটা নিয়ে এসেছি, এই ক্লাসটাতে আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি সেই কোয়েশ্চেনগুলো একটু এক এক করে শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, আমরা যখনই এরকম পরীক্ষাতে কোয়েশ্চেন পাবো না, আমরা কখনোই পুরোই দেখবে এরকম একটা ইনস্ট্রাকশন তোমাদের সামনে দেওয়া থাকবে। তোমরা কিন্তু কখনোই এই ইনস্ট্রাকশনটা পুরোটা পড়ে সময়টাকে নষ্ট করতে যাবে না। কারণ তোমরা যদি এবার আমি এখানে খুব ছোট ইনস্ট্রাকশন রেখেছি, কিন্তু পরীক্ষার হলে একটা ইনস্ট্রাকশনই থাকবে তোমাদের 4 লাইনের। তো তুমি যদি সেই ইনস্ট্রাকশন পড়ে সময়টাকে নষ্ট করে দাও, তাহলে কিন্তু কোয়েশ্চেন করা, অ্যান্সার করার যে সময়টা, সেটা তুমি অ্যাকোমোডেট করতে পারবে না। তো সবসময় কি করবে, কি ওয়ার্ডটাকে চুজ করবে। দেখো এখানে কি বলেছে, সিমিলার মিনিং। আর যখনই আমি দেখতে পেলাম যে সিমিলার মিনিং বলেছে, তার মানে আমি বুঝে গেলাম কোয়েশ্চেনটা কিসের ওপর আছে, সিনোনিমস এর ওপর। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চেন 1 থেকে 2 অব্দি সিনোনিমস এর কোয়েশ্চেন আছে। তো বল, দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে। এই সিনোনিমস অ্যান্টোনিমসে আমি স্টুডেন্টদের কাছে একটা কোয়েশ্চেন খুব কমনলি পেয়েছি যে স্যার, সিনোনিমস অ্যান্টোনিমস এর আমরা অ্যান্সার ঠিক করে করতে পারি না বা ওয়ার্ড স্টক আমাদের ঠিকঠাক নেই। দেখো তোমরা যদি এই আমি যে পদ্ধতিতে অ্যান্সার গুলো করাচ্ছি, যদি এই পদ্ধতিটা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ওয়ার্ড স্টক খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ডেভেলপ করবে। কি করে করবে? দেখো যখনই তোমরা এরকম প্রশ্ন পাচ্ছ, দেখো এই 1 নম্বর কোয়েশ্চেনের আন্ডারে দেখো এই একটা ওয়ার্ড, আর দেখো 4খানা অপশন, মানে এইখানেও 4টে ওয়ার্ড। তাহলে যদি আমি এই প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে একটু অ্যানালিসিস করি, আমরা সাধারণত কি করি, এইটার অ্যান্সার ধরো এ বা বি বা সি বা ডি, আমরা সেইটুকু করে চলে এলাম। কিন্তু আমরা এটা ভাবি না যে এইখানে আমাদের এই কোয়েশ্চেনের সাপেক্ষে যেটা অ্যান্সার হলো হলো, বাকি যে 4টে অপশন এখানে আছে, সেই অপশনগুলোকেও যদি আমি একটু অ্যানালিসিস করে নিতে পারি, তাহলে তো আমি ওই অপশনগুলো, ওই ওয়ার্ডগুলো আমাদের ওয়ার্ড স্টকের মধ্যে এসে গেল। এটা কিন্তু সাধারণত কেউ করে না, কিন্তু আমরা সেটা করব, আমরা এই ভুলটা একদম করব না। দেখো প্রথম অপশন দিচ্ছে ভার্ডেন্ট। এই আমাকে জানতে হবে এই ভার্ডেন্ট কথাটার অর্থ কি। ভার্ডেন্ট কথার অর্থ হলো, যেটাকে আমরা আমরা একটু এক্সপ্লেনেশনটা বাংলাতে করব, যেটাকে আমরা বলি সবুজ বা যেটাকে বলি শ্যামল, হ্যাঁ, সেটাকে আমরা বলি ভার্ডেন্ট। এবার এটার যদি আমি সিনোনিমাস ওয়ার্ড বলতে পারি, তাহলে বলতে পারি গ্রিন, বলতে পারি গ্রাসি, বলতে পারি ফ্লারিশিং। সবগুলোই কিন্তু এর সিনোনিমাস ওয়ার্ড। হ্যাঁ, এই সব ওয়ার্ডগুলো যদি আমি জেনে রাখি, আমার খুব ইজিলি আমার ওয়ার্ডগুলোর সাথে পরিচিতিটাও বাড়বে। এবার বাকি যে অপশনগুলো আছে, একটু অপশনগুলোর কথা ভাবি, অপশনগুলোতে একটু আসো। প্রথম অপশন ভেন্ট্রিপোটেন্ট। ভেন্ট্রিপোটেন্ট কথাটার অর্থ হচ্ছে যে প্রচন্ড খাবার খায়, যাকে আমরা ভোজন পটু বলি। হ্যাঁ, যে প্রচুর খাবার দাবার খেতে ভালোবাসে, ভোজন পটু। আর এরই কাছাকাছি মিনিং হচ্ছে, ধরতে পারো গ্লুটোনাস, একেও বলি একটু আলাদা। এ হচ্ছে আবার একটু পেটুক, মানে যার একটু খাবারের প্রতি লোভ আছে। হ্যাঁ, তাহলে ইংলিশে বললে আমরা কি বলতে পারি, এক্সেসিভলি গ্রিডি বলতে পারি, এক্সেসিভলি গ্রিডি। ঠিক আছে, আর কি বলতে পারি, এর সাথে একটা খুব ওয়ার্ড প্রায়ই আসে পরীক্ষায়, ভোরাসিয়াস। এই ওয়ার্ডটা খুব পরীক্ষায় দেখতে পাওয়া যায়, ভোরাসিয়াস। ঠিক আছে, গ্রিন তো তোমরা জানো, আর ভেনম মানে তো জানো বিষ, পয়জন বা বিষ। ঠিক আছে, বা বলতে পারো টক্সিন, বাংলায় বললে এর মিনিংটা হচ্ছে বিষ। ঠিক আছে, তাহলে এবারে যদি আসি অপশন, সরি, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এটার
অপশন সি গ্রিন। দেখো এই বাকি অপশনগুলোর মধ্যে একমাত্র অপশন যেটা আমার একদম ডেফিনেট মিনিংটা ক্যারি করছে। ঠিক আছে, এইভাবে যদি তুমি প্র্যাকটিসটা এইভাবে এই পদ্ধতিতে যদি করতে পারো তাহলে দেখবে কোয়েশ্চেন গুলো খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টাফ সিলেকশন কমিশনের এত পরীক্ষা হয় কিন্তু সেইভাবে স্টুডেন্টরা ফোকাস করে না বলে বা সেই পদ্ধতিগুলো মেনটেন করে না বলে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের সাফল্যের সংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কম। কিন্তু এই জায়গাটা কেন হবে? এই জায়গাটা এত সহজ প্রশ্ন, এত প্রশ্ন পরীক্ষা, এত পরীক্ষা হয়, এগুলো মেনটেন করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। ফেকলেস। ফেকলেস কথাটার অর্থ কি? ফেকলেস কথাটার অর্থ যাকে আমরা বাংলায় বলি নির্বোধ। আচ্ছা, অনেকের ধারণায় নির্বোধ মানে বোকা। নির্বোধ মানে বোকা হয় না একদম বলছি না, কিন্তু নির্বোধটা একটু অন্য সেন্সে ব্যবহৃত হয়। মানে ধরো যাকে আমরা বলি না ওয়ার্থলেস, তো নির্বোধ সেই সেন্সে ব্যবহৃত হয়। তাহলে আমরা এই ওয়ার্ড বলতে পারি ওয়ার্থলেস। বোকাটা হয়ে গেল কি ফুলিশ বা ফুল, এই জাতীয় ওয়ার্ড হয়ে গেল। ওয়ার্থলেস বলতে পারি, বা বলতে পারি ইউজলেস বলতে পারি। মানে বলি না কোনো কমবেন নয়, তো সেই সেই রকম ব্যাপারটা আর কি। ঠিক আছে, এই হলো আমার ওয়ার্ড। এবার বাকি যে ফ্যাচুয়াস, ফ্যাচুয়াস কথাটার অর্থ কি? ফ্যাচুয়াস কথাটার অর্থ হলো যাকে আমরা বলি ফুলিশ, বোকা, বা বলতে পারো সিলি। ঠিক আছে, বোকা বলতে পারো বাংলায়। আচ্ছা, ইমবেসাইল। ইমবেসাইল কথাটার অর্থ হচ্ছে, এটাও স্টুপিড বা ফুলিশ বোঝাতে ব্যবহৃত হয়। স্টুপিড বা ফুলিশ, বোকা বোঝায়। ইডিওটিক বলতে পারো। ফিউটাইল। ফিউটাইল মানে ব্যর্থ, বা বলতে পারি ওয়ার্থলেস বা ইউজলেস। ঠিক আছে, LESS। বা বলতে পারি ধরো ইনএফেক্টিভ। ঠিক আছে, এইগুলো হতে পারে। আর ফ্ল্যাম্বু কথাটার অর্থ হচ্ছে যেটাকে আমরা বলি ধরো জ্বলন্ত মশাল। হ্যাঁ, জ্বলন্ত মশাল। দেখবে বিভিন্ন রেসে মশাল নিয়ে একজন সামনে এগিয়ে যায়, জ্বলন্ত মশাল। বা ইংলিশে বললে বলতে পারো লার্জ ক্যান্ডেল স্টিক। লার্জ ক্যান্ডেল স্টিক। বারবার বলছি, যখন তোমরা এই ক্লাসগুলো দেখছো বা ফলো করছো, বারবার বলছি একটা করে কপি পেন নিয়ে বসো। হ্যাঁ, তাহলে কি হবে, তোমার এই যে এক্সট্রা নোটস গুলো আর এই ক্লাসের যে পিডিএফ কপিটা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। তোমরা এই প্রত্যেকটা ক্লাসের এই উপরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এই চ্যানেলটাতে জয়েন করলে এই যে ক্লাসে যে আমি এই বোর্ড ওয়ার্কটা করছি, এটা কিন্তু তোমরা পিডিএফ আকারে ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, তো টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে ফেকলেস। অ্যান্সার হবে ফিউটাইল। ফিউটাইল মানে ব্যর্থ, ওয়ার্থলেস, যেটার কোনো মূল্য নেই। ঠিক আছে, আনসাকসেসফুল। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। এখানে কি বলছে? অপোজিট মিনিং। দেখো, দেখা গেল অপোজিট মিনিং। আর অপোজিট মিনিং লেখা আছে মানে আমি বুঝে গেলাম এখানে কি করতে দিয়েছে, অ্যান্টোনিমস করতে দিয়েছে, অ্যান্টোনিমস। ঠিক আছে, এবার অ্যান্টোনিম মানেই আমরা জানি অপোজিট। বা বলতে পারে অনেক সময় ফারদেস্ট বলে, নিয়ারেস্ট ফারদেস্ট কথাটা ইউজ করে। তাহলে 3 আর 4 আছে, ডিরেকশন ভালো করে পড়ে নাও। আর এই অ্যান্টোনিমসে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভুল হয়। কেন ভুল হয় আমি তোমাদের একটু বলে দিই। আমরা কি করি, যেহেতু আমরা সিনোনিমাস ওয়ার্ড গুলো পড়তে পড়তে একটু অভ্যস্ত হয়ে যাই, এটা সিনোনিম, এটা পরীক্ষায় যখন দেখবে অ্যান্টোনিমস এর কোয়েশ্চেন দেয়, এর একদম মিনিং কিন্তু কোনো না কোনো অপশনে, বেশিরভাগ ক্ষেত্রে এ বির অপশনের মধ্যেই থাকতে দেখা যায়। কেন দেখা যায়? কারণ যখনই তুমি এ বি অপশনে এই মানে সিনোনিমাস ওয়ার্ডটা দেখবে, তখন তুমি ইনস্ট্রাকশনটা একটু আমাদের মাথায় গুলিয়ে যায়, আমরা তখন চট করে ওই সিনোনিমাস ওয়ার্ডটাকে অ্যান্সার করে নিই। এই জায়গাটা কিন্তু একদম করা যাবে না, কারণ এই অ্যান্টোনিমসে জানা সত্ত্বেও আমার কোয়েশ্চেন কিন্তু ভুল হয় স্টুডেন্টদের। তাহলে অ্যান্সারে আসি। ওয়ার্ডটা যেটা বললো, ওয়ার্ড বললো অ্যাজাইল। অ্যাজাইল কথাটার অর্থ কি? অ্যাজাইল কথাটার অর্থ হলো যাকে আমরা বলি চটপটে বা কর্মদক্ষ। হ্যাঁ, কর্মদক্ষ বা বলতে পারি চটপটে। মানে আমি যদি একটু ইংলিশে তোমাদের এলাবোরেট করি, একটু যদি ক্লিয়ার করে বলি, তাহলে কি বলতে পারি? কুইকলি। এবার এই কুইকলিটা তো হলো, এবার কুইকলি এটাকে আরো একটু এক্সপ্লেন করতে পারি। কি কুইকলি কিভাবে? না, দুভাবেই। মেন্টালিও কুইকলি, মানে মেন্টালিও কুইক আর ফিজিক্যালিও কুইক, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। ঠিক আছে, মানে সে চটপট ভাবতেও পারে, আবার চটপট কোনো কিছু করতেও পারে। ঠিক আছে, এই গেল।
এবারে অপশন গুলোতে আসি। টর্পিড, টর্পিড কথাটার অর্থ কি? টর্পিড কথাটার অর্থ হলো ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, যাকে আমরা ইনঅ্যাক্টিভ বলি, মানে একদম যে কর্মদক্ষ নয়। যে কোনো ক্ষেত্রে হতে পারে, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানে মেন্টালিও অ্যাক্টিভ নয়, ফিজিক্যালিও অ্যাক্টিভ নয়। ঠিক আছে, বারবার বলছি, খুব মাইনরলি কিন্তু ওয়াচ করবে এবং স্কিপ করে যেও না, স্কিপ করলে অনেক পয়েন্ট মিস করে যাবে। আর কি হতে পারে? লেথার্জিক বলতে পারি, হ্যাঁ, লেথার্জিক বলতে পারি, সিনোনিমাস ওয়ার্ড। আর বলতে পারি তোমাদের, তোমরা কেমিস্ট্রিতে পড়ো ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় মৌল, ইনার্ট গ্যাস, তো সেই ইনার্ট হতে পারে মিনিং, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইম। হুইম আমরা বলি বাতিক বোঝাতে, ওই যে তোমরা বলো না হুইমজিক্যাল, তো বাতিক, ওই বাতিকগ্রস্ত, হুইমজিক্যাল বলতে বাতিকগ্রস্ত বা খামখেয়ালি বলতে পারি। তো হুইম মানে বাতিক। এবার ইংলিশে কয়েকটা ওয়ার্ড জেনে রাখা উচিত, পরীক্ষায় তো আর বাংলা আসবে না, আমরা বাংলাটা বলছি শুধুমাত্র বোঝা বা এক্সপ্লেনেশনের সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, অপশন কি, মানে আমি এখানে ওয়ার্ড কি বলতে পারি? ইম্পালস বলতে পারি, ইম্পালস বলতে পারি। আর সাডেন ডিজায়ার বলতে পারি, হঠাৎ করে আমার ইচ্ছা হলো, ওই উঠলো বাড়িতে কটক যাই, সেরকম ব্যাপার। আর কি হতে পারে? ক্যাপ্রাইস হতে পারে, CAPRIC, এইগুলো মোটামুটি ভাবে সিনোনিমাস ওয়ার্ড পরীক্ষায় আসে। আর একটা কথা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, দেখবে আমাদের পরীক্ষায় আসার একটা পার্টিকুলার সেট অফ সিনোনিম অ্যান্টোনিমস আমাদের পরীক্ষায় পড়ে। দেখবে ওইগুলোই বেশিরভাগ অপশনে থাকে, ওইগুলোই আবার দেখবে কোয়েশ্চেনে আসে। তো এইগুলো যদি একটু তুমি রিপিটেডলি পড়তে থাকো, তাহলে দেখবে অনেক কোয়েশ্চেন তোমার এমনি কমন পাবে। যেমন এই অ্যাজাইল ওয়ার্ডটা, এটা কিন্তু বহুবার বহু প্রশ্নে অপশনে এসেছে। হুম, তো এইভাবে যদি একটু ওই ক্যালকুলেটিভ ভাবে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব ইজিলি পড়তে পারি। আচ্ছা, ওয়েট কথাটার অর্থ হচ্ছে ধার দেওয়া। ধার দেওয়া মানে ওই টাকা ধার দেওয়া নয়, যেটাকে আমরা শান দেওয়া বলি। তাহলে ধার বা শান দেওয়া বলতে পারি, হ্যাঁ। শান দেওয়া মানে ওই যে বঁটি কাঠারিতে দেখবে ওই ধার দিতে আসে না, সেটাকে বলা হয়। ইংলিশে বললে বলতে পারি শার্পেন, হয়ে গেল। আচ্ছা, ডি প্যাস্টুর কথাটার অর্থ হচ্ছে ওই যে বিভিন্ন জায়গাতে দেখবে প্যাস্টুর করতে দেওয়া, মানে ওই গরু, ছাগল, আহ, মানে এই যে যারা ক্যাটেল যাকে বলি, তো ক্যাটেলকে প্যাস্টুরের জন্য দেওয়া, মানে চড়তে দেওয়া, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে। হ্যাঁ, তাহলে ইংলিশে বলতে পারি পুট টু গ্রেজ, গ্রেজিং যেটাকে আমরা বলি, গ্রেজ। ও সরি, স্পেলিংটা ভুল হলো। পুট টু গ্রেজ, GRAZD, কিসের জন্য? অন পাস্টুর, পাস্টুর ল্যান্ডে, বা যেটাকে তৃণক্ষেত্র বলি, ঠিক আছে, সেটাতে ওই চড়তে দেওয়া, যেটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেটা। হুম, তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার যদি বলি, দেখো অ্যাজাইল মানে কি, যে কর্মদক্ষ বা চটপটে, তার ঠিক অপোজিট কি হবে? টর্পিড মানে যে অ্যাক্টিভ একদম নয়, ইনঅ্যাক্টিভ যাকে বলছি, তাহলে সেটা হবে অ্যান্সার। বারবার বলছি, এটা কিন্তু অ্যান্টোনিমস এর অ্যান্সার, একদম গুলিয়ে ফেলবে না। আর্ডেন্ট, আর্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে অত্যন্ত বা প্রবল বলতে পারি, হ্যাঁ, প্রবল বলতে পারি, প্রবল, হ্যাঁ। উম, তাহলে ইংলিশে বললে ভেরি enthusiastic, very enthusiastic, very enthusiastic, বা বলতে পারি ভেরি প্যাশনেট, প্যাশনেট, ঠিক আছে, এগুলো সব হয়। আচ্ছা, এবার অপশনে আসি। এবার যে অপশন গুলো আছে সেইগুলোতে একটু ফলো করি। নন চ্যালেন্ট, নন চ্যালেন্ট কথাটার অর্থ হচ্ছে যাকে আমরা বলি যার কোনো কাজে মনোযোগ নেই, অমনোযোগী, অমনোযোগী, ঠিক আছে। ইংলিশে বললে কি হতে পারে? ক্যাজুয়াল বলতে পারি, বলি না আমরা ক্যাজুয়াল বিহেভিয়ার, তো বেশ খুব একটা সিরিয়াস নয়, হ্যাঁ। আনকনসার্নড হতে পারে, যে কোনো কিছু বিষয় নিয়ে কনসার্নড নয়, খুব একটা আনকনসার্নড হতে পারে। নেক্সট, নিটুইট, নিটুইট কথাটার অর্থ হচ্ছে ইডিয়ট, মানে বোকা যাকে বলি, ইডিয়ট বা ফুল। আচ্ছা, এটার একটা ওয়ার্ড খুব কমন, বহুবার পরীক্ষায় এসেছে, সেটা হলো নিনকম্পুপ, 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 একসাথে এই ওয়ার্ডটা, হ্যাঁ, নিনকম্পুপ,
বহুবার পরীক্ষায় আসে নিনকম্পক ওয়ার্ডটা, খুব কঠিন মনে হয়, আসলে কিছুটা বোকা বোঝাতে আমরা ব্যবহার করি। মার্ক কথাটার অর্থ হলো অন্ধকার, হ্যাঁ, মার্ক কথাটার অর্থ হলো অন্ধকার। MUR কে খেয়াল করবে, হ্যাঁ, MAR কে মার্ক নয় কিন্তু, হ্যাঁ। ইংলিশে বললে ডার্কনেস বলতে পারি, ডার্কনেস। আর কি হতে পারে? আর বলতে পারি গ্লুমি বলতে পারি, গ্লুমি, গ্লুমি। প্রচুর হয়, আমি সব বলতে গেলে তো প্রচুর সময় চলে যাবে। মায়ার, MIRE, মায়ার মানে হচ্ছে আমরা যেটাকে বলি কাদা, বাংলায় বলি কাদা যেটাকে বলি, হ্যাঁ। তাহলে ইংলিশে বললে আমাদের হতে পারে মাড, হ্যাঁ, বা বলতে পারি স্লাজ, SLUDGE, হ্যাঁ, বা বলতে পারি গ্রাভেল, যদিও গ্রাভেলটা একটু দূরে চলে যাচ্ছে মিনিংটা, তাও হতে পারে। এগুলো সবই বলছি কাছাকাছির, মানে সিনোনিমাস। এবার যেটা অপশনে সবচেয়ে, দেখো এই যে এটা সবচেয়ে কাছাকাছি হতে পারে, এটা এটা এইভাবে, মানে এইরকম ভাবে একটা বলা হচ্ছে, তোমরা দেখে নেবে অপশনে কোনগুলো থাকছে, সেই দেখে অ্যান্সারটা করবে। তাহলে আর্ডেন্ট এখানে প্রবল, যাকে একদম কি বলছি, যে খুব প্রবল ভাবে কোনো কিছু করছে, আর যে কি একদম অমনোযোগী ননচ্যালেন্ট ভাবে কাজ করছে, তাকে আমরা বলছি কি ক্যাজুয়াল, তাই না? মিনিংটা দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার? তাহলে যখন আমরা অ্যান্সারটা করব, এই বিষয়টা যেন আমাদের খেয়াল থাকে যে আমরা অ্যান্টোনিমস করছি না সিনোনিমস করছি, এই কনসেপ্টটা রাখাটা খুব জরুরি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। নেক্সট কোয়েশ্চেন কি বললো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। অপশন চুজ করতে হবে, কোন অপশন দিয়ে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কারেক্ট হচ্ছে। দেখো, এভরিওয়্যার এলিগেন্ট ওল্ড বিল্ডিংস আর বিং ড্যাশ অ্যান্ড মেডিওকার মডার্ন স্ট্রাকচারস আর বিং পুট আপ। পুট আপ মানে হচ্ছে তৈরি করা, কনস্ট্রাক্ট করা। আচ্ছা, এই মেডিওকার কথাটার অর্থ হলো লো কোয়ালিটি, হ্যাঁ, লো কোয়ালিটি। তাহলে দেখো, এই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো বা এরর কারেকশন বলো বা ইমপ্রুভমেন্ট বলো, এগুলো তো গ্রামারের টপিক। আমি একটু কয়েকটা কথা এই প্রসঙ্গে তোমাদের বলে দিই। এত কথা হয়তো পরের ক্লাসগুলোতে বলবো না, কারণ তখন তোমরা মোটামুটি ছন্দে চলে আসবে। তো দেখো, যখনই এই ধরনের প্রশ্ন সলভ করতে যাবে, মেন্টালিটি সবসময় এটা রাখবে, সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সের ইন্টেনশনটা আগে বোঝার, যে সেন্টেন্সটার মধ্যে কি বলতে চেয়েছে। যদি এটুকু বুঝতে পারো, অর্ধেক অ্যান্সার তুমি এমনিই করতে পারবে, তার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে না। কিন্তু যদি তুমি ইন্টেনশনটা ধরতে না পারো, যদি তুমি ইন্টেনশনটা বুঝতে না পারো, তাহলে কিন্তু দেখবে সহজ প্রশ্নও ভুল করে আসতে হবে। এখানে মিনিং কি বলছে? প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে বিশাল বিশাল পুরনো বিল্ডিং, সেগুলোকে কিছু একটা করে লো কোয়ালিটির মডার্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে কিছু একটা করে বলতে আমরা এটা তো বুঝতেই পারছি যে সেগুলোকে ধ্বংস করে, সেগুলোকে নষ্ট করে, সেগুলোকে ভেঙে ফেলে নতুন করা হচ্ছে, এটা তো ক্লিয়ার। এবার এখানে অপশনে কি দিয়েছে? অপশনে যে অপশনগুলো দিয়েছে সেগুলো আমাদের ফ্রেজাল ভার্বের উপর, তাই না? সেগুলো ফ্রেজাল ভার্বের উপর। পুলড অফ, পুলড ডাউন, পুলড আপ, পুলড থ্রু। তাহলে কোনগুলোর মিনিং কি একটু জানলেই আমার অ্যান্সার হয়ে যাবে। আর তার সাথে ফ্রেজাল ভার্বটাও আমাদের ওই মুখস্থের মধ্যে পড়ে, এইগুলো একটু দেখে নেওয়া উচিত কোনটা কিভাবে মিনিং করে। পুলড অফ কথাটার অর্থ দুরকম হয়। একরকম কি হয়? রিমুভ, ঠিক আছে, কোনো কিছুকে রিমুভ করা সেন্সে ব্যবহৃত হয়। আর ২ নম্বর কি পারপাসে ব্যবহার করি? কোনো কিছু অ্যাচিভ করা। রিমুভড বলা ভালো, যেহেতু পাস্টে আছে, অ্যাচিভড বলা ভালো, হ্যাঁ। আচ্ছা, পুলড ডাউন কথাটার অর্থ হচ্ছে, এটাও দুরকম ভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ডেমলিশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডেমলিশ। আর আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, ধরো আহ স্বাস্থ্যে আহ, স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, তাহলে লোয়ার্ড ইন হেলথ। এবার হেলথও বলতে পারি, আবার স্পিরিটও বলতে পারি, হ্যাঁ, মানে শারীরিক দিক দিয়েও আবার মনের দিক দিয়েও। আচ্ছা, পুলড আপ কথাটার অর্থও দুরকম হয়। একটা হয় থামানো, স্টপড বা থামা এরকম হয়। আর একটা হয় তোমার রেপ্রিম্যান্ডেড, মানে তিরস্কার করা বা তিরস্কৃত হওয়া। রেপ্রিম্যান্ডেড, তিরস্কৃত হওয়াটাই বেটার অপশন। আচ্ছা, পুলড থ্রু কথাটার অর্থ হচ্ছে, এক নম্বর হলো ওভারকাম করা, আর ২ নম্বর হলো রিকভার করা। সিমিলার, কিন্তু দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয় বলে
রিকভার্ড। ঠিক আছে? তো এইখানে আমি কি বলতে চাইছি, বিল্ডিং গুলো ফেলে দিয়ে, নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, তাহলে এখানে কোনটা অ্যান্সার করব? পুলড ডাউন। যেহেতু এখানে ডিমলিশ বোঝাচ্ছে, মানে ভেঙে ফেলা। ঠিক আছে? এইভাবে যদি অ্যান্সার গুলো করো তাহলে দেখবে অনেকগুলো একসাথে রিলেটেড টপিক শেখা হবে। নেক্সট, রাম along with the members of the family and that of his friend। দেখো আমরা জানি, এবার কি, ড্যাশ আ মুভি দেখতেই পাচ্ছি, মুভি দেখতে যাওয়া, ওয়াচিং বোঝাচ্ছে। আমরা জানি যখন আমরা এরকম ফার্স্ট সাবজেক্ট আর সেকেন্ড সাবজেক্টকে জয়েন করি এই along with নামক কনজাংশনটি দিয়ে, তখন আমরা জানি যে সবসময় এই ফার্স্ট সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। তাই তো? এটা আমরা মোটামুটি সবার জানা। যখন along with দিয়ে জয়েন করা থাকবে তখন এই ফার্স্ট সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। যদি ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার হবে, যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল হবে। ওখানে দেখো along with দিয়ে জয়েন করেছে। রাম তার সাথে এইসব মেম্বারস অফ দ্য ফ্যামিলি ট্যামিলি জয়েন করেছে প্লুরাল। এখানে কিন্তু রামটা তো আমার সিঙ্গুলার। তাহলে রামটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার বাকি যা কিছু থাক না কেন আমার অ্যান্সার হবে সিঙ্গুলার। এবার এখানে সিঙ্গুলার দেখো একটাই আছে, অপশন এ। ঠিক আছে? এবার যদি এখানে দুটো থাকতো তখন আবার দেখতে হতো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? তো এই যদি রুলটা মাথায় থাকে বা এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলেই কিন্তু এর অ্যান্সারটা ইজিলি করা সম্ভব। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। ড্যাশ আই উড হ্যাভ গন। এবার অপশনে কি দিয়েছে? ইফ হি কেম, ইফ হি উড কাম, হ্যাড হি কাম, শুড হি কাম। আমরা জানি, আমরা বুঝতেই পারছি এখানে এটা কোন সেন্টেন্সকে ডিনোট করছে। এটা আমাদের একটা কন্ডিশনাল সেন্টেন্সকে ডিনোট করছে। কন্ডিশনাল সেন্টেন্স আমরা সবাই জানি। কন্ডিশনাল সেন্টেন্স কোনটাকে বলি? সেই বিখ্যাত সেন্টেন্স আমরা পড়েছি, আমি যদি পাখি হতাম আকাশে উড়ে যেতাম। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাই না? আই উড ফ্লাই ইন দ্য স্কাই আমরা ছোটবেলা থেকে পড়েছি। আই এর সাথে ওয়্যার কেন হয় প্রশ্ন করতে, এরকম ব্যাপার ছিল। আমি একদম ডিটেইল এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এগুলো তোমরা জানো। তা যদি নাও জানো, এই প্রত্যেকটা ধরে ধরে ডিটেইল এক্সপ্লেনেশন হয়তো সম্ভব নয় সবগুলোর, তাও যতটা পারছি কভার করার চেষ্টা করছি। এবার এখানে দুটো কনসেপ্ট ছিল। এটা হচ্ছে আমার মেইন ক্লজ, সরি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে আমার মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের এটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে মেইন ক্লজ। হ্যাঁ, এবার এই দুটো পোর্শনকে আমরা শিখতাম এইভাবে যে যদি এখানে ইফ থাকে আর ওয়্যার থাকে তাহলে এখানে হয় উড প্লাস V1, আর এখানে যদি ইফ প্লাস হ্যাড প্লাস V3 থাকে তাহলে এখানে হয় উড প্লাস হ্যাভ প্লাস V3। এটা আমরা সবাই মোটামুটি জানি বা পড়েছি। যদি না জানো এখান থেকে তোমরা জানতেই পারছো। এইটুকুই বিষয় জানলেই মোটামুটি জানা যাবে। এবার এই যে স্ট্রাকচারটা দেখলে সেকেন্ড স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আবার রিস্ট্রাকচার করে লেখা যায় এই ইফ আর হ্যাড না দিয়ে। আমরা হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপর V3, এইটাও একটা স্ট্রাকচার হয়। এটার ক্ষেত্রেও উড হ্যাভ V3 হয়। ঠিক আছে? কখন হলো? যখন এইটাই রিপিট করলাম, আমি হ্যাডটাকে আগে নিয়ে গেলাম আর ইফটা তখন উঠে যায়, মানে ইফটা তখন আর বসে না। তাহলে এখানে আমার দেখো অপশন গুলো দেখো, যদি একটু অপশন গুলোকে খেয়াল করো, দেখো আই উড হ্যাভ গান তো আছে, তাহলে আই উড হ্যাভ গান মানে আমার ইফ সাথে হ্যাড হবে, এটা ক্লিয়ার। এবার ইফ হি কেম, তাহলে এটা তো হলো না, দেখো এটা ম্যাচ করছে না কোনোভাবে। ইফ হি কেম তো হবেই না। ইফ হি উড কাম, উড কামের এখানে কোনো প্রশ্নই নেই, দেখো তাহলে এটাও হবে না। হ্যাড হি কাম এটা হতে পারে, এই যে এই কনসেপ্ট অনুযায়ী, যেহেতু ইফ নেই, হ্যাডটা সাবজেক্টের আগে গেছে, এখান থেকে হ্যাডটা চলে গেছে এখানে, তাহলে অসুবিধা নেই, হতেই পারে। আর শুড হি কাম, তাহলে শুড হি কাম হওয়ারও কোনো প্রশ্ন নেই, তাহলে অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটাকে বেছে নিতে পারবো। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। আমাদের ইংলিশের যদি তোমরা প্রিমিয়াম কোর্সে জয়েন করতে চাও, আমাদের প্রিমিয়াম কোর্স আছে। আমাদের যদি তোমরা মনে করো এই সব কনসেপ্ট গুলো তোমাদের এখনো জানা নেই, তোমাদের বেসিকে দুর্বলতা আছে, তোমরা সব কনসেপ্ট গুলো আগে শিখতে চাও,
তাহলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। একদম মান্থলি ফিজ পে করে তোমরা ক্লাস করতে পারবে। একদম অতি কম মান্থলি ফিজ, একদম তোমরা ক্লাস করতে পারবে এবং এতে একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি পড়াশোনা, একদম এক্সাক্ট সিলেবাস ধরে ধরে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা আমাদের করানো হয় এবং তাতে তোমাদের স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে। উইকলি 2 ডেজ করে ক্লাস আমাদের দেওয়া হয়, একদিন করে নয়, এবং রেগুলার বেসিসে ক্লাস টেস্ট এবং মক টেস্টের ব্যবস্থা আছে। আর যেটা এক্ষুনি বললাম, অত্যন্ত কম মান্থলি ফিজে তোমরা ক্লাস করতে পারবে। যদি ক্লাস করতে চাও, এই যে এখানে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে, আমি নাম্বারটা তোমাদের আরেকবার এখানে লিখে দিচ্ছি, 62900 62900 59881 62900 59881 62900 59881 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে, তুমি ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে? অনলাইন ক্লাস। নেক্সট আমরা যে জায়গায় যাচ্ছিলাম, যে কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেলিং দেওয়া আছে, কারেক্টলি স্পেলিং ওয়ার্ড কোনটা। এইটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের। এটা দুভাবে পরীক্ষায় পড়ে। আমি তোমাদের জন্য দুটো কোশ্চেনই দুরকম ভাবেই এনেছি, দুরকম ভাবেই পরীক্ষায় প্রশ্নটা পড়ে। তোমরা দেখো কি রকম ভাবে প্রশ্নটা আসে। এটা হচ্ছে একটা ফর্ম, এটা হচ্ছে টাইপ 1 বলতে পারো। এটাই কি হয়, আমাদের একটা ওই একটা ওয়ার্ডকেই বেশ করে 4টে অপশন আমাদের দেওয়া থাকে। ঠিক আছে? একটা অপশনকে বেশ করে। এটা হলো আমাদের টাইপ 1। আরেকটা হয় সেটা একটু অন্যরকম, আমরা সেটাতে পরে আসছি। আগে আমরা টাইপ 1 এ দেখি একটা ওয়ার্ডে করিজেন্ডাম। করিজেন্ডামের স্পেলিং কিরকম হয়? করিজেন্ডামের অ্যাকচুয়ালি স্পেলিং হয় CORRIGENDUM। এটা হলো করিজেন্ডামের অ্যাকচুয়াল স্পেলিং। এবারে তোমরা দেখে নাও, CORI আছে, হবে না। এটাতেও RI আছে, হবে না। এটাতে ডাবল RI আছে, CORRIGENDUM। এটা দেখো কারেক্ট অ্যান্সার আছে। এখানে কি বলেছে, ডাবল RI ডি, আবার ডি ঢুকে গেছে, তাহলে এটা হবে না। ঠিক আছে? এটা সহজ, মোটামুটি সবাই পারো। পার্লামেন্টারি, পার্লামেন্টারি আমরা কোনটাকে বলি? PARLIAMENTARY, এই তো পার্লামেন্টারি স্পেলিং হয়। এবার এটা কোথায় আছে দেখো, এটা PRLA আছে, হবে না। PRLIAMENTARY, এটা ঠিকই আছে, কারেক্ট। শীতে আছে PRLIMENLIA, নেই, তাহলে ভুল। PRLIAMENTERY, এটাও ভুল, টি হবে না, TA হবে। ক্লিয়ার? তাহলে এই অপশন বি হলো কারেক্ট। এটা মোটামুটি সহজ। এখানে কি বলছে, ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড, মানে কোন ওয়ার্ডটায় বানানটা, কোন ওয়ার্ডটার বানানটা ভুল আছে। কিরকম অপশনে কিরকম আছে? অপশনে দেখো এখানে কিন্তু একদম সব ওই একটা ওয়ার্ডের 4টে ভুল ফর্ম দেয়নি। এখানে কি দিয়েছে, 4টেই ডিফারেন্ট ওয়ার্ড। দেখো, হোমোজেনিয়াস, অনারারিয়াম, অনারেবল, হুলিগান। তাহলে 4টেই কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড। 4টে ডিফারেন্ট ওয়ার্ডের মিনিং, সরি, স্পেলিং কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। আর আমরা যেহেতু একদম একদম ওই কনসেপচুয়ালি পড়াশোনা করছি, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোর মিনিং গুলো একটু জেনে নেব। কিভাবে? দেখো, প্রথম যে ওয়ার্ডটা আছে হোমোজেনিয়াস। হোমোজেনিয়াসের স্পেলিং কিরকম হয়? হোমোজেনিয়াসের স্পেলিং হয় HOMO GENEOUS, এটা হয় স্পেলিং। তার মানে GENI আছে, তাহলে এটা ভুল আছে, তাহলে এটাই হবে আনসার। তাও যদি মনে হয় আমি বাকিগুলোও দেখে নেব। আচ্ছা, এটার মিনিং কি হয়? হোমোজেনিয়াস কথাটার মিনিং হয় যারা সেম কাইন্ডের কোনো কিছুকে পছন্দ করে। ঠিক আছে? তাকে আমরা হোমোজেনিয়াস বলি। অনারারিয়াম, অনারারিয়াম কথাটার অর্থ হচ্ছে আমরা যেটাকে বলি সাম্মানিক। মানে ধরো কাউকে তুমি কোনো একটা কাজের জন্য নিযুক্ত করেছো, কিন্তু তাকে তুমি প্রপার তার যে পেমেন্ট সেটা তুমি দিতে পারবে না। তার বদলে তুমি তাকে একটা সাম্মানিক হিসাবে একটা মূল্য তুমি দিচ্ছ, সেটাকে বলা হয় সাম্মানিক। অনারেবল কথাটার মিনিং তোমরা সবাই জানো, স্পেলিং দেখো ঠিকই আছে। আর হুলিগান মানে তো তোমরা জানো গুন্ডা, আমরা বলি যে এই গুন্ডা অর্থে হুলিগান কথাটা ব্যবহার করি। তাহলে অ্যান্সার হবে অপশন এ, যেটা ভুল আছে, যেই ওয়ার্ডটা ভুল আছে 4টের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। অ্যামরফাস, অ্যামরফাস। অপশন বি আছে আর্টিলারি, অপশন সি আছে অ্যাট্রিশন, আর অপশন ডি আছে অ্যাক্সেসরি। দেখো, এই অ্যামরফাস কথাটার অর্থ কি? অ্যামরফাস কথাটার অর্থ হচ্ছে যার কোনো আকার নেই। হ্যাঁ,
শেপলেস। আর্টিলারি কথা তো আমরা সবাই জানো। আর্টিলারির কথাটার অর্থ হচ্ছে যেটাকে আমরা বলি কামান, হ্যাঁ? ওই যে কামান, যেটা কামান, কামান গোলা যেটাকে বলা হয়। অ্যাট্রিশন কথাটার অর্থ হচ্ছে যাকে বলি ক্ষয়ে যাওয়া বা ক্ষয়, ইংলিশে বললে ডিকে হতে পারে, ইরোশন হতে পারে। ঠিক আছে? আর অ্যাক্সেসরি তো তোমাদের জানা। এবার স্পেলিং কি? অ্যাক্সেসরি স্পেলিং ঠিকই আছে, অ্যাট্রিশন ঠিক আছে, আর্টিলারি স্পেলিং ভুল আছে। আর্টিলারি স্পেলিং হয় ARTILLERY, এটা হয় আর্টিলারি। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, মানে অপশন বি হবে ভুল ওয়ার্ড আছে, মানে ওয়ার্ডটা স্পেলিংটা ভুল আছে, কিন্তু অ্যান্সার বি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। প্রিটেন্টিয়াস, প্রোক্লেমেশন, প্রোনাউন্সিয়েশন, প্রমিসকাস। এবার দেখো এই যে অপশন গুলো আছে, এই অপশন গুলোর মিনিং গুলো একটু জেনে নিই। এই প্রিটেন্টিয়াস কথাটার অর্থ হচ্ছে যাকে আমরা দাম্ভিক বলতে পারি বা ভণ্ড বলতে পারি, হ্যাঁ? আচ্ছা, প্রোক্লেমেশন মানে তো তোমরা জানো, ঘোষণা, কোনো কিছুর একটা ঘোষণা করা। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন তো জানো, উচ্চারণ, এটা তো জানা সবার। আর প্রমিসকাস কথাটার অর্থ হচ্ছে যাদের হ্যাভিং মেনি সেক্সুয়াল পার্টনার, মেনি সেক্সুয়াল পার্টনার্স। ঠিক আছে? এবার এখানে ভুল কোনটা আছে? ভুল আছে এখানে প্রোক্লেমেশন। কি ভুল আছে? প্রোক্লেমেশন স্পেলিং হচ্ছে PROCLAMATION। দেখো এখানে একটা আই বেশি আছে, দেখো CLAI আছে, তাহলে এটা ভুল আছে। হলো? তাহলে এই সময় এইটা একটা অন্য ধরনের প্রশ্ন এখন প্রচুর দেয় যে শুধুমাত্র এই ৪ টে সেম মানে একটা ওয়ার্ডেরই ৪ টে অপশন না দিয়ে অনেক সময় কিন্তু এই ৪ টে ডিফারেন্ট ওয়ার্ডকে দিয়েও বলতে পারে কোন ওয়ার্ডটা ভুল আছে। তাহলে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা ভালো। নেক্সট এখানে কি বলছে? চুজ দ্য বেস্ট হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ। চলো আমরা কোয়েশ্চেনে মুভ করি। ইউ মেড মি থিঙ্ক টুয়াইস অ্যাবাউট মাই স্টেটমেন্ট। ইউ মেড মি, দেখো এইটাই তো আমরা দেখতে পাচ্ছি, এইটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তোমাদের এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা খুব সিম্পল ফান্ডা বলে দিই সবসময়। আচ্ছা, ভয়েস চেঞ্জ মানে কি হয়? ভয়েস চেঞ্জে কি হয়? আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, আর যে অবজেক্টটা থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়। এটা তো আমরা ছোটবেলা থেকে সবাই শিখেছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখো ভয়েস চেঞ্জে যে ভার্বটা থাকে না সেন্টেন্সে, সেই ভার্বটার কিন্তু চেঞ্জ ঘটে। মেন যে চেঞ্জটা ওই ভার্বটার ঘটে। কারণ আইটা মি হলো, সেটা তো খুব একটা চেঞ্জ নয়, জাস্ট ফর্মটা চেঞ্জ ঘটলো। কিন্তু ভার্বটা কিন্তু চেঞ্জ ঘটে। যেমন ধরো এখানে মেড, আমি যদি ভয়েস চেঞ্জ করি সেটা হয়ে যাবে ওয়াজ মেড। ঠিক আছে? তাহলে এইটুকু কনসেপ্টের উপর বেস করে কিন্তু অনেক প্রশ্ন অ্যান্সার করা সম্ভব হয়। এখানে দেখো ইট মেড মি, দেখো এটা প্রথমেই বাদ চলে গেল। বুঝতে পারছো কথাটা? কি বলতে চাইছি? ইট ওয়াজ টুয়াইস দ্যাট আই ওয়াজ মেড, এটাও দেখো ঠিকঠাক যাচ্ছে না, পুরো ঘুরিয়ে দিয়েছে ব্যাপারটাকে। এবার এ আর বি অপশন আমার হাতে পড়ে থাকলো। এখানে কি বলছে? মাই স্টেটমেন্ট ওয়াজ মেড টু থিঙ্ক। এবার দেখো আমরা জানি সাবজেক্ট আর এই অবজেক্ট, অবজেক্ট তো আর সেন্টেন্সের পরে যেটা থাকে, ভার্বের পরে যেটা থাকে সেটা তো আর সবসময় অবজেক্ট নয়। অবজেক্ট আমাদের আছে কিনা জানতে হয়। কি করে জানতে হয়? না, এই ভার্বকে প্রশ্ন করতে হয় হোয়াট আর হুম দিয়ে। যদি অ্যান্সার পাই তাহলে অবজেক্ট আছে, যদি অ্যান্সার না পাই অবজেক্ট নেই। এটা সবাই মোটামুটি জানো। এবার অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে মিটা এখানে। হ্যাঁ, বাকিটা কিন্তু অবজেক্ট নয়। এই যে থিঙ্ক টোয়াইস অ্যাবাউট মাই স্টেটমেন্ট, তাহলে মাই স্টেটমেন্ট তো একদমই অবজেক্ট নয়। ঠিক আছে? ইউ মেড মি, এটা হলো অবজেক্ট, এই মিটা হলো অবজেক্ট। তাহলে আই দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব। দেখো আই ওয়াজ মেড টু থিঙ্ক টুয়াইস অ্যাবাউট মাই স্টেটমেন্ট। ক্লিয়ার হলো? এইটুকু, এগুলো সব হচ্ছে কনসেপ্ট। এগুলো হচ্ছে আমরা যখন ইংলিশ পড়ি এই কনসেপ্ট গুলো আমরা তৈরি করি। যখন আমরা ইংলিশের আমি যখন ক্লাস করাই স্টুডেন্টদের, যারা বলে স্যার আমাদের বেসিকেই দুর্বলতা আছে, তাদের এই কনসেপ্ট গুলোই তো তাদের শেখানো হয়। তাই না? এই কনসেপ্ট গুলো না শিখলে তো তুমি অ্যান্সার গুলো কোনোদিনই বুঝতেও অসুবিধা হবে আর শিখতেও অতটা পারবে না। তার জন্য কনসেপ্ট বিল্ডটা খুব জরুরি। যদি তোমাদের মনে হয় কনসেপ্টে কোনো সমস্যা আছে, আমাদের ক্লাসে ডেফিনেটলি জয়েন করতে পারো। নেক্সট, হু ইজ ক্রিয়েটিং অল দ্য মেশ? এখানে দেখো কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন। এবার যখন এরকম কোয়েশ্চেন হয় আমরা জানি হুটা চেঞ্জ হয়ে কি হবে? বাই হুম হবে, এটা আমাদের সবার জানা। তাহলে দেখো বাই হুম দিয়ে এখানে একটা দুটো অপশন আছে, তাহলে আমি বাকি দুটো অপশন আগেই বাদ চলে গেল, কারণ
আমরা জানি হুটা চেঞ্জ হয়ে যে বাই হুম হবে সেটা একদম প্রথমেই বসবে, তাই না? তাহলে এ, বি আর ডি আগেই বাদ চলে গেল, বি আর সি পড়ে থাকলো। এবার বি আর সি এর মধ্যে দেখো আমরা যখন কোয়েশ্চেন বানাই আমরা জানি এই যে সাবজেক্ট, তারপরে এই যে ভার্ব, তারপরে এই যে অবজেক্ট, তাহলে এই ভার্বটার ফর্মটা কি প্রথমে যাই আমরা জানি কোয়েশ্চেন যখন বানাই, যেমন আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। তাহলে এটাকে যদি আমি কোয়েশ্চেন বানাই তাহলে কি হবে কোয়েশ্চেনটা, অ্যাম আই প্লেয়িং ক্রিকেট, হ্যাঁ কি না? এটা তো আমরা সবাই জানি। তাহলে যখন কোয়েশ্চেন বানাই আমার ইটি, হ্যাঁ, যখন কোয়েশ্চেন বানাই আমার এই অক্সিলারি ভার্বটা আমার কি প্রথমে চলে যায়, ভার্বের আগে চলে যায়। তাহলে এখানে দেখো এখানেও তো কোয়েশ্চেন বানাচ্ছ বাই হুম দিয়ে, তাহলে বাই হুম দিয়ে কোয়েশ্চেন যদি বানাচ্ছ তাহলে দ্য মেস ইজ কি করে হলো, ইজটাকে তো তোমাকে প্রথমে নিয়ে যেতে হবে, তাহলে দেখো এই প্রথমে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ক্লিয়ার? আমি শুধু ভয়েস আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বলবো তোমরা অ্যান্সারটা নিজে আগে ভেবে নাও, ভেবে শুধু এবার দেখো অপশনে কোনটা তোমার সেই তোমার অপশনটা স্যাটিসফাই করছে। তাহলে যদি তুমি আগে থেকে অপশনটা ভেবে নিতে পারো তাহলে কিন্তু তোমাকে সমস্যা ফেস করতে হবে না, তখন তোমাকে ভাবতে হবে না যে কোন কোয়েশ্চেনটা বা কোন অপশনটা এটা আছে, তুমি তো দেখতেই পাবে কোন অপশনটা আছে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে কি বলেছে, এই যে নারেশন ডিরেক্ট ইনডিরেক্ট ফর্ম। চলো, দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড, দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাসেস। তাহলে আমি এটা বলতেই পারি দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস, হয়ে গেল। এবার যদি সেড টু থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে টোল্ড হয়, হ্যাঁ। এবার টোল্ড যদি থাকে টোল্ডই হবে, টোল্ড দ্য ক্লাস, কোনো সমস্যা নেই। এবার একটা জায়গায় সমস্যা আছে, কি সমস্যা, যে এই আমরা জানি যখন এরকম কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় তখন এই কমা কোটেশন উঠে গিয়ে আমার কি হয়, আমাকে দ্যাট বসাতে হয়, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসাতে হয়। এবার এই দ্যাট তো একটা এই লিঙ্কারের জন্য বসলো, আর একটা দ্যাট কিসের জন্য বসছে, এই দিসটা কনভার্ট হচ্ছে দ্যাট হিসাবে। ঠিক আছে, এই যে দিস এখানে আছে এই দিসটা কনভার্ট হচ্ছে দ্যাট হিসাবে। তাহলে এই দুটো দ্যাট কি পরপর আসতে পারে, এখানেই স্টুডেন্টদের একটা কনফিউশন তৈরি হয়। আসতেই পারে, কারণ এই দ্যাটটার যে আসা সেই দ্যাটটা আলাদা, আর ওই যে লিঙ্কার হিসাবে দ্যাট আসছে সেটা আলাদা দ্যাট। দুটো কিন্তু আসতেই পারে, কোনো সমস্যা তাতে নেই, কোনো অবজেকশন থাকার কথা নয়। ঠিক আছে, তাহলে দেখো এবার দ্যাট আর দ্যাট তো হয়ে গেল। এবার দেখো তার মানে এই দ্যাট আর ইট এটা প্রথমেই বাদ চলে গেল। এবার কি বলছে অপশন গুলো, এবার এখানে এখানে দেখছি দিস ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড, আই হ্যাভ এভার রিড। এবার আইটা এখানে কাকে মিন করছে, আমরা জানি ন্যারেশনের কনসেপ্টে আমরা সবাই জানিছি আই মানে এখানে কাকে মিন করছে, প্রফেসরকে মিন করছে। তাহলে যেটা আমি পড়েছি, তাহলে এখানে প্রফেসরকে মিন করছে, মানে প্রফেসরকে যদি আমরা চেঞ্জ করি তাহলে হি তে চেঞ্জ করব। তাহলে দেখো এখানে দে কুড এভার রিড আছে, এইটা প্রথম, এটাও বাদ চলে গেল। এবার বি আর সি পড়ে থাকলো। ঠিক আছে, এবার আমি তোমাকে এখন এত এক্সপ্লেন করছি, পরীক্ষার হলে তুমি এত এক্সপ্লেনেশন তুমি তো আর নিজেকে নিজে করবে না, তোমার মধ্যে তো এই কনসেপ্ট গুলো থাকবে, তুমি শুধু অ্যান্সার টিক করবে, বেরিয়ে আসবে। এবার এখানে হ্যাভটা আমরা জানি হ্যাড হবে, কারণ এখানে উডের তো কোনো প্রশ্নই নেই, তাই না? উডের তো কোনো প্রশ্নই নেই, এখানে তো হ্যাভ আছে, সেটা হ্যাড হবে আমরা জানি। তাহলে অপশন সি হবে অ্যান্সার। ক্লিয়ার হলো? দেখো আমরা কিন্তু কোনো রকম কোনো রুলস, কোনো ফর্মুলা কিচ্ছু শিখছি না, আমরা শুধু কনসেপ্টটা জানলেই আমার কিন্তু অ্যান্সারটা খুব ইজিলি করা সম্ভব। এর জন্য কোনো রকম তোমাদের ওই মার্কেটে যে বিভিন্ন বই থেকে তোমার মুখস্থ করা সেটার কিন্তু দরকার নেই, দরকার পড়ছেও না, যদি একটু কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে থাকে। আর তোমরা, আমরা পারি না, তোমরা ইংলিশটাকে পারো না, তার একটাই কারণ, কেন বলো তো, তোমরা ছোটবেলা থেকে ইংলিশটাকে মুখস্থ করেই পড়েছো, তোমরা কোনোদিন ইংলিশটাকে বোঝার চেষ্টা করোনি, শেখার চেষ্টা করোনি। তোমরা ছোটবেলা থেকেই মুখস্থ করেছো, পরীক্ষায় অ্যান্সার করেছো। তো মুখস্থ করে তো হবে না, মুখস্থ করে হওয়ার জিনিস নয়, কনসেপ্ট গুলো শিখতে হবে, বুঝতে হবে। যদি মনে হয় তাহলে আবার বলছি 6290059881 এই নাম্বারে ফোন করে তোমরা কোর্সে জয়েন করতে পারো। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি, এটাও নারেশন। হি সেড টু মি, দেখো সেড টুটা কি হয়ে যাবে, আমি বলেছিলাম টোল্ড হয়ে যাবে বা আস্কড হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। কি বলছে, আই এম সরি টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ লস্ট ইউর জব, সে আমাকে বলল যে আমি খুব দুঃখিত। তাহলে আমাকে যখন দুঃখ প্রকাশ করছে তাহলে এই যে অপশনটা আছে হি সিম্প্যাথাইজড হতেই পারে, কোনো মাথার দিব্যি দেওয়া নেই, তোমাকে সেড টুটাকে টোল্ডেই কনভার্ট করতে হবে। এটা অ্যান্সার কিনা আমি এখনো জানি না, আমি জাস্ট তোমাদের অ্যান্সার বলছি। হি কমফোর্টেড মি,
সে আমাকে কমফোর্ট দিল, হতেই পারে, কোনো সমস্যা নেই, মানে এরকম টাইপের, কিন্তু কমফোর্টেডটা আমরা ইউজ করি না। ঠিক আছে? হি টোল্ড মি আই ওয়াজ সরি আই হ্যাড লস্ট মাই জব। দেখো এখানে আই অ্যাম সরি, কে সরি? হি তো, এটা চেঞ্জ করে হি হবে। দ্যাট ইউ হ্যাভ লস্ট, এবার ইউটা কার কথা বলছে? যে আমি লস্ট করেছি, তাহলে দুটো দেখো এখানে আই ওয়াজ সরি আবার আই হ্যাড লস্ট, এটা ম্যাচ করছে না। ঠিক আছে? নেক্সট, হি ওয়াজ সরি আই হ্যাড লস্ট মাই জব, হি ওয়াজ সরি আই হ্যাড লস্ট মাই জব, এটাও তো হবে না। হি কমফোর্টেড মি ফর দ্য লস অফ মাই জব, এটাও হবে না। হি sympathized with me on hearing that I had lost my job, এটা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কেন হবে? এক্ষুনি বললাম, একটু কনসেপ্ট দরকার, না হলে একটু বুঝতে সমস্যা হতে পারে। তাও আমি যতটা পারছি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। এখানে কি বলছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ইডিয়মস এর কোয়েশ্চেন। ইডিয়মস মানে আমরা যেটাকে বাংলায় বলি বাগধারা বা প্রবাদ প্রবচন। বাগধারা বা প্রবাদ প্রবচন মানে আমাদের যেটা বলা হচ্ছে সেটা আর মিনিং যেটা, সেটা দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, তো এখানে ঢেঁকি বা ধানের কোনো সম্পর্ক নেই, মানে মানুষের অভ্যাস কোনোদিন পরিবর্তন হয় না। ঠিক আছে? এইরকম একটা জাস্ট ফর এক্সাম্পল। ইংলিশেও সেরকম আছে, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ান স্পিড, একজনের পায়ের নিচে তুমি ঘাস গজিয়ে যেতে দাও, কোনো সমস্যা নেই। না, এটার সঙ্গে ঘাস বা পা বা পায়ের পাতার কোনো সমস্যা নেই, কোনো সম্পর্ক নেই। কি লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ান ফিট মানে হচ্ছে আহ, অলস অলস প্রকৃতি, মানে কোনো কিছুকে ডিলে করা, হ্যাঁ, বলতে পারি ডিলে দ্য ম্যাটার, মানে অলস ভাবে আমরা কি করছি, সময়টা কাটিয়ে দিয়ে কোনো একটা বিষয়কে ডিলে করে দিচ্ছি। সরকারি অফিসে প্রচুর হয় ডিলে দা ম্যাটার, দেখো অনেক ম্যাটার তুমি বারবার যাচ্ছ, বারবার গিয়ে গিয়ে করতে হয়। তো ডিলে দা ম্যাটার এখানে গিয়ে টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, এটা তো হচ্ছে না। টু এনগেজ টু ইউজলেস টক, এটাও হচ্ছে না। টু বি ট্রিফিল্ড উইথ, এটাও হচ্ছে না। টু রিমেন আইডল, এই যে রিমেন আইডল, দেখো একদম ডিরেক্ট ওয়ার্ডটা দেয়নি কিন্তু কাছাকাছি মিনিংটা দিয়েছে। মানে আইডল হয়ে থাকা মানে কাজ হচ্ছে না বা কাজ করছে না, তার মানে ডিলে হচ্ছে ব্যাপারটাকে। ঠিক আছে? এটা আরেকটা ফর্ম ইডিয়ামসেরই। কি? সেন্টেন্সে তোমার এরকম একটা সেন্টেন্সের মধ্যে ইডিয়ামসটা আন্ডারলাইন করা থাকবে, হ্যাঁ। কাস্ট দ্য ফার্স্ট স্টোন, প্রথম স্টোনটা কাস্ট করা। তো এইটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আহ এটার মিনিং হচ্ছে বি কুইক টু ব্লেম, মানে কোনো কিছু হলো সঙ্গে সঙ্গে কাউকে দোষারোপ করা বা ক্রিটিসাইজ করাটা শুরু করে দেওয়া আর কি। হ্যাঁ, ব্লেম বা ক্রিটিসাইজ, সিআই জেডিও হয় এসিও হয়, দুটোই ব্যবহার করা যায়। বা পানিশ করা, কোনো কিছু ঘটলো সঙ্গে সঙ্গে কাউকে পানিশ করা, এই বিষয়ে একদম কুইক আর কি, হ্যাঁ। ওয়াই ইউ শুড অলওয়েজ বি দ্য ওয়ান টু কাস্ট দ্য ফার্স্ট স্টোন, তাহলে কি হলো? ডিপলি ইনভলভড, না হচ্ছে না। টু বি দ্য ফার্স্ট টু ফাইন্ড ফল্ট, হ্যাঁ দেখো তাই তো হচ্ছে, প্রথম যে ভুল খুঁজে বের করছে। টু প্রেজ ফার্স্ট অফ অল, না। টু স্টার্ট এ ফাইট, না, ফাইটের এখানে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে ইডিয়মস এর মিনিং গুলো কোনটা একদম কাছাকাছি হচ্ছে। নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বাংলায় বলি এক এক কথায় প্রকাশ। ঠিক আছে? ওয়ান হু রিসাইডস ইন আ কান্ট্রি অফ হুইচ হি ইজ নট এ সিটিজেন, একজন যে যেখানে বাস করছে সেখানের সে সিটিজেন নয়, তাকে আমরা বলি অ্যালিয়েন। এলিয়েন, ঠিক আছে? এলিয়েন বলি আমরা। এবার বাকি ওয়ার্ড গুলোর মিনিং একটু জেনে নেওয়া ভালো। ডকাইল কথাটার অর্থ হচ্ছে যাকে আমরা বিনয়ী বলি। ঠিক আছে? এগুলোও আমাদের সিনোনিমসেও আসতে পারে, হ্যাঁ। প্রডিগাল কথাটার অর্থ হচ্ছে যে অপব্যয়ী, যে প্রচুর খরচ করে, হ্যাঁ। ইংলিশে বললে স্পেন্ডিং মানি রেকলেসলি। রেকলেসলি, হ্যাঁ। আচ্ছা, নেটিভ তো জানো যে যেখানের মানে জন্মগত বা যাকে যেখানে স্থানীয় বলা যেতে পারে, তাহলে এখানে অ্যান্সার হবে এলিয়েন। নেক্সট, আ পারসন হু ট্রাইজ টু ডিসিভ পিপল বাই ক্লেমিং টু বি এবল টু ডু ওয়ান্ডারফুল থিংস, একজন পারসন যে কিনা মানুষকে ঠকায়, যে সে বহু কিছু করতে পারে, এরকম একটা মিনিং। তাহলে অ্যান্সার হয়, তাকে বলি আমরা ট্রিকস্টার। এবার ইম্পোস্টার কথাটার অর্থ হচ্ছে, ইম্পোস্টার কথাটার মানে হচ্ছে ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডিজ
সামবডি এলস, যে অন্য কেউ বলে প্রিটেন্ড করে, ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, অন্য কেউ আর কি। ম্যাজিশিয়ান তো জানো যে বিভিন্ন ম্যাজিক দেখায়, বিভিন্ন ট্রিক দেখায়, হ্যাঁ। আর মাউন্ট ব্যাংক কথাটা তো তোমাদের কাছে পরিচিত, মাউন্ট ব্যাংক। নেক্সট, find out the phrase which can correctly substitute the underlined part of sentence. The sentence, if the sentence is correct, then answer no improvement. এটা হচ্ছে no improvement এর কোয়েশ্চেন। যদি দেখো সেন্টেন্সে কোনো ভুল আছে আর কারেক্ট পার্টটা মানে আন্ডারলাইন পার্টটা যদি কোনো অপশন সেটাকে দিয়ে কারেক্ট করা যায় বা ইমপ্রুভ করা যায়, সবসময় যে ভুল থাকবে তার কোনো মানে নেই। অনেক সময় যেটা অপশনে আছে সেটা দিলে বেটার হবে সেন্টেন্সটা, সেটাও কিন্তু ইমপ্রুভমেন্ট মধ্যে ধরা হয়। আর যদি কিছু না পাওয়া যায়, সব ঠিকঠাক থাকে, তাহলে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, বিইং আ প্লেজেন্ট মর্নিং হি ওয়েন্ট আউট ফর আ ওয়াক অ্যালং দ্য সিশোর। আমরা জানি এই যে বিইং কথাটা, এটা হচ্ছে পার্টিসিপল, এখানে এটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কাকে বলি? যেটা দেখতে হয় V1 প্লাস আইএনজির মতো আর প্রেজেন্ট পার্টিসিপল, আর বিহেভ করে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে? এবার আমরা একটা কথা জানি যে পার্টিসিপল দিয়ে সেন্টেন্স শুরু করতে কখন পারি, কখন পারি না। কখন পারি? দেখো এইখানে এই যে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে এই প্লেজেন্ট মর্নিং হওয়া, আর হচ্ছে তার বাইরে বেরোনো বা সিসোরে হাঁটা, সেটার কথা। এবার যদি দুটো ঘটনাতেই আমরা একটু পয়েন্টটা লিখে দিই, when two subjects involved in two events we use, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি প্রথমে সাবজেক্ট, তারপর পার্টিসিপল। আর যখন কিনা সেম সাবজেক্ট ইনভলভ ইন টু ইভেন্টস, involved in two events, we use, তখন আমরা কি ব্যবহার করি? প্রথমে পার্টিসিপল, তারপর সাবজেক্ট। মানে একটা সাবজেক্ট দিয়েই আমরা তখন দুটোকেই ডিনোট করতে পারি। ঠিক আছে? এটা জাস্ট একটা শর্টকাট আমি ট্রিক্স বললাম, হ্যাঁ। বইয়ের কোনো ভাষা নয়, এটা জাস্ট স্টুডেন্টদের মনে রাখার একটা টেকনিক। এবার দেখো এইখানেই প্লেজেন্ট মর্নিং হওয়া আর বাইরে যাওয়া দুটোর জন্যই কি হি রেসপন্সিবল? নয় তো। প্লেজেন্ট মর্নিং হওয়া তার জন্য তো প্রকৃতি দায়ী, প্রকৃতির জন্য প্লেজেন্ট মর্নিং হয়েছে। তাহলে এখানে টু সাবজেক্ট ইনভলভ, তাহলে তুমি কি এখানে সাবজেক্ট আর পার্টিসিপেট, তাহলে তোমাকে এখানে আগে একটা সাবজেক্ট তো দিতে হবে, সেই সাবজেক্টটা তো মিসিং, তাই না? তাহলে সেই সাবজেক্টটা নেই। এবার প্রকৃতিকে আমরা কি সাবজেক্ট দিয়ে ডিনোট করতে পারি? ইট দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, ইট বিইং এ প্লেজেন্ট মর্নিং হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক। এবার যদি এরকম বলতাম যে তার সে খুশি হলো, সে প্রাইজ দিল, তাহলে তখন কিন্তু আমরা সাবজেক্ট না দিয়ে আমরা কিন্তু একটা সাবজেক্ট দিয়েই দুটোকে ক্যারি করতে পারতাম। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। No sooner the advertisement appeared in the newspaper than there are a rush in the booking window. আমরা জানি no sooner এর সাথে আমরা had ইউজ করি, কিন্তু আমরা অনেকেই জানি না no sooner এর সাথে শুধু had নয়, no sooner এর সাথে had ও ব্যবহার করা যায়, no sooner এর সাথে did ও ব্যবহার করা যায়, দুটোই কিন্তু কারেক্ট। শুধু পার্থক্য কি? যদি had দাও তাহলে তারপরে তোমাকে V3 দিতে হবে, যদি did দাও তাহলে তারপরে তোমাকে ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে। আর দুটো ক্ষেত্রেই এরপরে আমরা than ব্যবহার করি, then বা when নয়। এইটা গেল আমাদের no sooner রিলেটেড একটা বেসিক কনসেপ্ট। এবার প্রশ্ন হচ্ছে no sooner এর সাথে এখানে এই যে had বা did যাই বসাও, এটা কেন বসানো হয়? কেন বসানো হয়? কেন? কেন? why? আর had বা did হলে এখানে appeared বা appear হবে যে কোনো একটা। এবার কেন দেওয়া হয়? নো শোনার তো আর কোয়েশ্চেন তৈরি করছে না যে আমাদের এই কোয়েশ্চেনের জন্য আমার অক্সিলারি ভার্বটা আগে যাচ্ছে। কারণ আমরা জানি যদি আমরা কোনো সেন্টেন্স কোনো এরকম নেগেটিভ ওয়ার্ডস বা ফ্রেজ দিয়ে আমরা শুরু করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের এই রিভার্স স্ট্রাকচার ব্যবহার করা হয়, হ্যাঁ? আমি অত ডিটেইল এক্সপ্লেনেশনে যাচ্ছি না, বারবার বলছি, শুধু পয়েন্টস আকারে বলে দিচ্ছি কথাগুলো।
যদি মনে রাখো হেল্প ডেফিনেটলি অনেক পাবে। এবার এখানে দেখতেই পাচ্ছি যে নো সুনারের সাথে হ্যাড বা ডিডটা মিসিং, তাহলে অ্যান্সার সেটা, যদিও এটার কোনো লিঙ্ক ছিল না তাও আমি এই রেফারেন্সে বলে দিলাম কথাটা। এখানে দেখো নো সুনার হ্যাড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার্ড, ঠিকই আছে। আর কিছু তো দেখছি না, দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপিয়ার নো সুনার, দ্য অ্যাডভার্টাইজমেন্ট নো সুনার হ্যাভিং অ্যাপিয়ার্ড, না, অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, যেভাবে অপশন দিয়েছে সেইভাবে শুধু অ্যান্সারটাকে ঠিকঠাক করে যাওয়া, হ্যাঁ, কোনো রকম ভাবনা চিন্তা করা বা কোনো রকম কনফিউশনে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দ্য ইন্ডিয়ান টিম, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এটাকে বলে ট্যাগ কোয়েশ্চেন। আমরা ট্যাগ কোয়েশ্চেন কেন ব্যবহার করি? রিকনফার্ম করার জন্য, যে কি বুঝেছো, বুঝেছো তো, এই যে কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছো, কি বুঝেছো তো, এই যে কথাটা, এটাকেই বলি আমরা ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনের কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল ব্যাপার আছে। এইটা হলো স্টেটমেন্ট বলি আর এটাকে বলি ট্যাগ। তাহলে যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, তাহলে ট্যাগটা নেগেটিভ। আর ভাইস ভার্সা, মানে উল্টোটাও হয়, মানে যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগটা পজিটিভ হবে। আর কি, এখানের যে সাবজেক্ট সেটা এখানে সাবজেক্টে যাবে, আর এখানের যেটা অক্সিলারি ভার্ব সেটা এখানে অক্সিলারি ভার্ব হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না, যেমন এখানে ইন্ডিয়ান টিমকে মিন করছে, ইন্ডিয়ান টিম মানে আমি সেটাকে ইট দিয়ে ডিনোট করতে পারি, তাই না? এবার এখানে তুমি দে দিয়ে কি করে বলবে? দে দিয়ে তো বলতে পারবে না, তাহলে এখানে তোমায় কি করতে হবে? ইট করতে হবে। শুডটা শুড নট ঠিকই আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ হয়েছে। এই শুডটা শুড নট ঠিকই আছে, এখানে কিন্তু শুধু দেটাকে ইটে কনভার্ট করতে হবে। তাহলে অ্যান্সার হবে অপশন বি, শুডন্ট ইট। তাহলে কারণ ইন্ডিয়ান টিমকে মিন করছে, তো টিমের প্লেয়ারকে তো আর বলছে না, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। রিড দ্য সেন্টেন্সেস এন্ড ফাইন্ড আউট দ্য ফোর কম্বিনেশন ইজ কারেক্ট। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। আমাকে সেন্টেন্সের এই ফার্স্ট পার্টটা আর লাস্ট পার্টটা দেওয়া থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট পার্ট লাস্ট পার্ট দেওয়াও থাকে না, মাঝখানে আমার পিকিউআরএস, এটাকে পিকিউআরএস বলে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বলে। ঠিক আছে, কি বলছে? হি টুক আ 2 সিগারেটস ফ্রম মাই কেস, সে আমার প্যাকেট থেকে দুটো সিগারেট নিল। এবার লাস্টে কি বলছে? দেন হি কন্টিনিউড টু ড্র অন ইট, মানে সেটাকে সে ওই টানতে লাগলো, যেটাকে বলি আর কি। এবার এখানে অপশনে কি দিয়েছে? বাট ওয়েন দ্য ফিট অফ কাফিং ওয়াজ ওভার হি রিপ্লেসড ইট। তাহলে যখনই তুমি বলছো যখন তার কাশি শেষ হলো, তার মানে কোথাও একটা তো সে কাশতে শুরু করেছিল, তাহলে এটা দিয়ে শুরু হতে পারে না। আর যখনই তুমি জানলে পি দিয়ে সেন্টেন্স শুরু হওয়া সম্ভব নয়, তার মানে তোমার প্রথমেই এই অপশনটা বাদ চলে গেল। এই পিকিউআরএস এর ক্ষেত্রে আমার খুব মজার বিষয় হচ্ছে আমি অপশন দেখেই অ্যান্সার করতে পারবো। দেখবে এই এলিমিনেশন পদ্ধতি যদি ফলো করো, দেখবে এমনিই একটা অপশন পড়ে থাকবে। এবার যদি দ্বিতীয়টা দিয়ে শুরু করা যাবে কিনা, হি টুক 2 সিগারেটস ফ্রম মাই কেস, হি লিট ওয়ান অফ দেম এন্ড প্লেসড ইট বিটুইন দ্য লিপস। হ্যাঁ, হতে পারে একটা জ্বালালো দিয়ে সেটা মুখের মধ্যে নিল, হতে পারে কিউ দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে। নেক্সট, দেন উইথ এ, এবার দেন দিয়ে যখনই বললো তার মানে বুঝে গেলাম এর আগে কিছু একটা ছিল। আর লাস্ট কি বললো? স্লোলি হি টুক আ পুল অ্যাট ইট এন্ড কাফ ভাইল। দেখো এই কাশির রেফারেন্স পাওয়া গেছে, তাই তো? এবার এখানে বলছে স্লোলি হি টুক আ পুল অ্যাট ইট, সে আগে কেস থেকে নিল, তারপরে কি হি লিট ওয়ান অফ দেম, আমি যখন পুরোটা পড়ে নিলাম আমি বুঝতে পারি এখানে কি বলেছে? দেন উইথ আ ফিবল হ্যান্ড হি রিমুভ দ্য সিগারেট। তাহলে যখন রিমুভ করছে তার মানে আগে তো নিয়েছিল মুখে, তাই না? এবার হি লিট ওয়ান অফ দেম এন্ড প্লেসড ইট বিটুইন দ্য লিপ, এবার দুটো নিয়েছিল, এই যে 2 সিগারেটস নিয়েছিল, এবার কি তার মধ্যে একটা সে জ্বালালো এবং ঠোঁটের মধ্যে রাখলো, যেটা যারা স্মোক করে তারা যেভাবে করে। তাহলে কিউ দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে, তার নাম আমার অপশন বি। আর সি এর মধ্যে প্রবাবিলিটি এলো, ডিটাও কেটে গেল। এবার প্রথমে সে মুখের মধ্যে নিল, তারপরে তার কাশি শুরু হলো, তাই না? স্লোলি হি টুক আ পুল অ্যাট ইট, যেই মুহূর্তে সে টানা শুরু করলো এবং সে কাশি তার সঙ্গে সঙ্গে শুরু হলো। তারপর কি করলো? দেন উইথ হিজ ফিবল হ্যান্ড হি রিমুভ দ্য সিগারেট, তো তখন সে কাঁপা কাঁপা হাত নিয়ে সিগারেটটাকে রিমুভ করলো। দেন কি করলো? বাট হোয়েন দ্য ফিট অফ কাফিং ওয়াজ ওভার হি রিপ্লেসড ইট বিটুইন হিজ লিপস, যখন সে কাশি শেষ হলো আবার সেটাকে মুখের মধ্যে নিল, তাই না? এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট। তাহলে প্রথমে আসছে কোনটা? প্রথমে আসছে যে কিউ, তারপরে আসছে ধরো এস, তারপরে আসছে কোনটা? কিউ এস, তারপরে আর, তারপরে আসছে পি। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি আর সি এর মধ্যে কিউ পি আর এস, কিউ এস আর পি, অপশন সি হবে অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি হলো অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট পিকিউআরএস কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, one day at school Newton was kicked by a bigger boy from a higher class. Newton kicked
হলো বাই আ বিগার বয় ইন হায়ার ক্লাস। লাস্ট, পারহ্যাপস দ্য বিগ বয় হু কিকড নিউটন ডিড এ সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড। এটা আমরা দেখতে পেলাম, লাস্ট শেষ হচ্ছে এইভাবে। নেক্সট, হি অলসো ডিসাইডেড টু বিট হিম অ্যাট লেসন অ্যান্ড মেড হিম স্টাডি হার্ডার। এটা এর সাথে ম্যাচ করছে না, এর আগে কিছু মনে হচ্ছে ইভেন্ট আছে। সো হি টার্নড অন দ্য বিগার বয় অ্যান্ড গেভ হিম আ গুড বিটিং। দ্য কিকিং মেড নিউটন ভেরি অ্যাংরি। দেখো এর সাথে এর একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। আফটার দ্যাট হি ইমপ্রুভড ইন হিজ স্টাডিজ। তাহলে অপশন আমি শুধু, যেহেতু প্রথমে কিক করলো তারপরে কি হতে পারে, তারপরে অপশন আর হতে পারে। দেখো, দ্য কিকিং মেড নিউটন ভেরি অ্যাংরি, একদম ইমিডিয়েট এফেক্ট, যে মুহূর্তে কিক করলো খুব রেগে গেল। কারণ সে 5 দিন পরে তো আর বলবে না যে আমি রেগে গেছি, তুমি আমাকে 5 দিন আগে মেরেছিলে। তারপর কি হলো, তারপর হচ্ছে সো হি টার্ন অন দ্য বিগার বয় অ্যান্ড গেভ হিম এ গুড বিটিং, এবং সে সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে তাকেও একটা বিট। তাহলে আর এর পর কিউ আমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। তারপর হি অলসো ডিসাইডেড টু বিট হিম অ্যাট লেসন, সেও ঠিক করলো কি আমি একে পড়ায় হারাবো। অ্যান্ড দিস মেড হিম স্টাডি হার্ডার। তাহলে তারপর আসছে পি, লাস্ট আফটার দ্যাট হি ইমপ্রুভড ইন হিজ স্টাডি, তারপরে তার স্টাডি ইমপ্রুভ করলো। তাহলে কিউ, আর কিউ পি এস কোথায় আছে অপশন, আর কিউ পি এস, অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? এই অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স খুব ইজি, যদি একটু ধরে নিতে পারো খুব ইজিলি যে কটা প্রশ্ন থাকবে খুব ইজিলি নাম্বার পাওয়া যায়। নেক্সট, এখানে বলেছে এরর কারেকশন, যদি এরর থাকে তাহলে ঠিক করতে হবে, যদি না থাকে তাহলে নো এরর করতে হবে। তাহলে দেখো, ওয়ান অফ দ্য স্টেট ইন হুইচ সত্যাগ্রহ ওয়াজ অফার্ড ওয়াজ রাজকোট। আমরা জানি ওয়্যার হি হ্যাড স্পেন্ট হিজ ইউথ, এরকম একটা প্রশ্ন বলছে। আমরা জানি যখন এই ওয়ান অফ দা কথাটা আসে, ওয়ান অফ দা কথাটার অর্থ কি, মানে অনেকের গুলোর মধ্যে একটা, তো তাহলে ওয়ান অফ দার পরে সবসময় আমাকে প্লুরাল নাউন ব্যবহার করতে হয়। হ্যাঁ, প্লুরাল নাউন ব্যবহার করতে হয়। ওয়ান অফ দা মানে অনেকগুলোর মধ্যে একটা, তাই তো মিন করছি। তাহলে ওয়ান অফ দা স্টেট কি করে হবে, ওয়ান অফ দা স্টেটস বলতে হবে, তাই না? অনেকগুলো স্টেটের মধ্যে একটা, ওয়ান অফ দা যখনই আসবে তারপরে অলওয়েজ প্লুরাল নাউন হবে। তাহলে আমাদের, যদিও তোমাকে পরীক্ষার খাতায় স্টেটটাকে স্টেটস করতে হবে না, শুধু তোমাকে এ অপশনটা চুজ করতে হবে, অপশন এ হবে তাহলে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে মুভ করলাম। I am quite certain that the lady is not only greedy but also miserly. আমি জানি, আমি একদম নিশ্চিত যে এই মহিলা শুধুমাত্র লোভী নয়, কিন্তু অত্যন্ত মানে কৃপণও বটে। আমরা জানি কনজাংশনের এই নট অনলি আর বাট অলসো, এটা হচ্ছে একটা পেয়ার। তাহলে তুমি যদি নট অনলি ব্যবহার করো, তার সাথে বাট তো তুমি দিতে পারবে না, তোমাকে বাট অলসো ব্যবহার করতে হবে। বাট দিয়ে তো হয় না, নট অনলি বাট অলসো, এটা পারফেক্ট পেয়ার, এরা সবসময় এইভাবেই বসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি কিন্তু। হ্যাঁ, দেখো বি তে কিন্তু ভুল নেই, বি আছে, ভুল আছে সি তে, খুব মাইনরলি ওয়াচ করবে। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। হি ক্যানট বি ট্রাস্টেড উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশনস, আদারওয়াইজ আই উড হ্যাভ মেড হিম মাই অ্যাসিস্ট্যান্ট। তাহলে হি ক্যানট বি ট্রাস্টেড উইথ, তাকে একদম বিশ্বাস করা যায় না ইম্পর্টেন্ট ইনফরমেশন সম্পর্কে। ইনফরমেশনস, আমরা কখনোই ইনফরমেশনস ইউজ করতে পারি না, সবসময় ইনফরমেশন হয়, কখনোই ইনফরমেশনস ইউজ করা যায় না। তাহলে অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এটা একদম নাউনের, একদম নাউন রিলেটেড প্রশ্ন। দেখো তোমাদের যদি বলে দিই না যে এটা নাউনের প্রশ্ন, এটা ভার্বের প্রশ্ন, এটা অ্যাডভার্বের প্রশ্ন, তোমরা সবাই কিন্তু অ্যান্সার করতে পারো বা অনেকেই পারো। কিন্তু যখনই এই মিসলেনিয়াস টাইপের এরর দিয়ে দেয়, তখনই আমরা কনফিউজড হয়ে যাই কি করে এররটা খুঁজে বের করব। তো একদম কনফিউজড হওয়ার দরকার নেই, একদম সেন্টেন্সটা যখন পড়বে এ বি সি ডি পার্ট বলে কিছু ভাবারই দরকার নেই, ওভারঅল সেন্টেন্সটা পড়ো। আর আমি যে পদ্ধতিটা বলেছি, সবসময় সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সটার ইন্টেনশনটা বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছে। যদি এইটুকু ধারণা ক্লিয়ার করতে পারো, আর একটা চেষ্টা করবে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, তার সাথে এগ্রি করে একটা তো ভার্ব আসবেই, সেই ভার্ব কোনটা, এই দুটো ঠিক ব্যালেন্স হচ্ছে কিনা, এইটাও খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর এরর আসে। হ্যাঁ, তো এই বেসিক গুলো করো, আমরা যত ক্লাস এগোবে আমরা তো আস্তে আস্তে বলবোই। ঠিক আছে, নেক্সট, দিস ইজ দ্য সেকেন্ড কমিউনিকেশন উই হ্যাভ সেন্ট অ্যান্ড উই আর মাচ সারপ্রাইজড এট রিসিভিং নো অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কমিউনিকেশন যেটা আমরা পাঠাচ্ছি, এবং আমরা খুব অবাক হয়ে গেছি যে আমরা কোনো রকম অ্যান্সার পেলাম না। দেখো অনেকেরই মনে হতে পারে স্যার ভেরি সারপ্রাইজড হবে,
দেখো মাচ সারপ্রাইজড হতেই পারে, কোনো অবজেকশন কিছু নেই। ঠিক আছে? সারপ্রাইজ এর সাথে মাচ হতেই পারে। মাচটা আমরা ক্ষেত্রেই ব্যবহার করি। আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে ব্যবহার করি। তো ভেরি না করে মাচ করাই যেতে পারে। কোনো অবজেকশন তাতে নেই। দিস ইস দ্য সেকেন্ড কমিউনিকেশন। দিস টা হলো সাবজেক্ট, ইস টা হলো ভার্ব, এইভাবে আছে। উই হ্যাভ সেন্ট, বাকি সব ঠিকই আছে। অ্যান্সার হবে নো এরর, হ্যাঁ? অনেকের আবার মনে হয় স্যার নো এররটা অ্যান্সার, আমার কোনো কিছুতেই মেনে নিতে পারি না। দেখো মেনে নেওয়ার প্রশ্ন নয়। এই প্রশ্নটা মেনে নেওয়ার নয়। প্রশ্নটা হচ্ছে অ্যান্সার হবে কি হবে না। অনেকেরই মনে হয় যে স্যার ভুল তো আছে। প্রশ্ন দিয়েছে মানে ভুল থাকবে না। দেখো প্রচুর অ্যান্সার কিন্তু নো এরর পরীক্ষাতে হয়। তো এরকম আ একদম ফিক্সড বদ্ধ মেন্টালিটিতে থাকার কোনো যুক্তি নেই। এগুলো একদম বেসিক। আমি আজকের যে সেটটা, যেহেতু ক্লাস 1, আমি একদম যে প্রশ্ন বানিয়েছি, অনেকের প্রশ্ন মনে হতে পারে যে স্যার সহজ লাগছে বা কঠিন লাগছে। তোমাদের যদি সহজ বা কঠিন যাই মনে হোক সেটা একটু কমেন্ট করে জানাও। আমি তার উপর ভিত্তি করে পরবর্তী কোয়েশ্চেন গুলো আমি একটু সেইভাবে এরেঞ্জ করার চেষ্টা করব। যেহেতু এটা সিএইচএসএল রিলেটেড আমরা এইটা এনেছি। যদিও এক্সাক্ট সিএইচএসএল নয়, তুমি স্টাফ সিলেকশন কমিশনের যেকোনো এক্সামই তুমি কভার করতে পারবে। তো সেহেতু আমি একটু মোটামুটি স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করার চেষ্টা করছি, একটু লো কোয়েশ্চেন প্যাটার্ন রেখে। মানে কোয়েশ্চেনের লেভেলটা একটু লো রেখে ওই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করছি। সহজ প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। তোমাদের যেটাই মনে হোক, তোমাদের যদি মনে হয় কোয়েশ্চেন সহজ লাগছে তোমরা সেটাও কমেন্ট করে জানাও। যাদের মনে হচ্ছে স্যার খুব কঠিন লাগছে প্রশ্ন, সেটাও কমেন্ট করে জানাও। আমি তার উপর একটা ওভারঅল আইডিয়া তো পাবো যে তোমরা যারা ক্লাসটা করছো তারা কোন লেভেলে এখন আছো বা কোন লেভেলে তোমরা বিলং করছো, সেই অনুযায়ী পরের সেটগুলো সেইভাবে সাজাতে পারবো। কারণ আমার আল্টিমেট উদ্দেশ্য তোমাদের বেনিফিট দেওয়া। ঠিক আছে? চলো আজকে লাস্ট কোয়েশ্চেন। Just when Alfred Nobel's discoveries are beginning to bring him rewards, which were to make him one of the richest man of this day, an anti-Nobel campaign was started in France. দেখো পুরো সেন্টেন্স তুমি যতবারই পড়ো না কেন, যখনই তুমি দেখলে ওয়ান অফ দা দেওয়া আছে, তারপরে রিচেস্ট ম্যান দেওয়া আছে, তোমার চোখ ওখানে কিন্তু আটকে যেতে বাধ্য। যদি তুমি প্র্যাকটিসটা ঠিকঠাক ভাবে করো। ওয়ান অফ দার পরে আমি কি বলেছি? ওয়ান অফ দার পরে অলওয়েজ আমার প্লুরাল নাউন হবে, হ্যাঁ? প্লুরাল নাউন। তাহলে তুমি এখানে ম্যান কি করে বলবে? কি করতে হবে তোমাকে? ওয়ান অফ দ্য রিচেস্ট মেন করতে হবে। যখনই তুমি এটা দেখতে পেলে তোমার চোখ ওখানেই আটকে যাবে। তোমাকে ভাবনা চিন্তার জায়গায় যাবে না। এবার এরকম একটা প্রশ্ন অ্যান্সার করতে আমার ম্যাক্সিমাম তোমাদের ৩ থেকে ৪ সেকেন্ড সময় লাগবে। এবং এটা অবিশ্বাস্য হলে এটা সত্যি। এর মধ্যে কোনো কনফিউশন এর জায়গা নেই। স্যার এত কম সেকেন্ডে, দেখো না আমি যদি এই কোয়েশ্চেনটা পড়ি, পড়তে কতটুকু সময় লাগবে? ওই ২-৩ সেকেন্ড। আর যখন তুমি পড়তেই তো তোমার অ্যান্সারটা রেডি হয়ে যাচ্ছে, তাই না? তো একদম এইভাবেই প্রিপারেশনটা তৈরি হবে যাতে করে আমি খুব সহজে, খুব ইজিলি অ্যান্সার গুলো করতে পারবো। কোনো কনফিউশন থাকবে না, কোনো একদম সঠিকভাবে অ্যান্সার করে আসবো। একটা দুটো যদি কোনো রকম কনফিউশন বা কোনো রকম কমপ্লেক্স অ্যান্সার মনে হচ্ছে যে স্যার এটাও হতে পারে, বিটাও হতে পারে, জেনারেলি হয় না। যদি মনে হয় একটা দুটো কোয়েশ্চেন ছেড়ে আসো, করার দরকার নেই। কেউ মাথার দিব্যি দেয়নি তোমার 100 এ 100 পেতে হবে। তোমাকে মাথার দিব্যি দিয়েছে তুমি যতটা কম নেগেটিভ অ্যান্সার করে আসো, ভুল করা যাবে না। ছেড়ে আসো, তুমি 0 পাবে। আর তুমি যদি ভুল করে আসো তাহলে ইউ উইল গেট মাইনাস। 0 ইজ গ্রেটার দ্যান মাইনাস। এটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? চলো আজকের মতো ক্লাস এই অবধি। তোমরা আমাদের অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমাদের সঙ্গে জয়েন করে থেকো। আর আমাদের Facebook, Insta এবং আমাদের এই YouTube চ্যানেলটাকে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছো। ঠিক আছে? যাতে তোমাদের পরবর্তী, এবং অবশ্যই নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটা সময় মতো এসে যাবে তোমাদের কাছে। চলো আজকের মতো ক্লাস এই অবধি। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। ভালো থেকো সবাই।